গত 2 তারিখে আপনারা জানেন সকাল 8:30 ঘটিকায় আমরা মনতলা ব্রিজ যেটা বলি সুতিয়াখালী নদীর যে ব্রিজ, সেই ব্রিজের নিচে আমরা একটি খণ্ডিত লাশ, আমরা যেটা লাগেজের মধ্যে ছিল সেই লাশটি আমরা উদ্ধার করি। তো আমাদের থানা পুলিশ এবং ডিবি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা প্রথমত লাশটার পরিচয় নির্ণয়ের জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা এটা ব্যাপক প্রচার প্রচারণা করি। তারপর আমরা জানতে পারি যে এই ডিসিস্টের পরিচয় হলো সে ঈশ্বরগঞ্জে, তার বাড়ি আমাদের ময়মনসিংহে এবং সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজির প্রথম বর্ষের ছাত্র। তো আমরা পরে ঘটনার যখন ইনভেস্টিগেশনে আমরা আরও কিছু চমকপ্রদ তথ্য চলে আসে, আমরা জানতে পারি মূলত তার চাচা, যার নাম ইলিয়াস, উনি তাকে সৌরভকে হত্যা করে এবং এখানে ইভা তার চাচাতো বোনের সাথে গত 9 মে ঢাকায় একটি বাসায় তাদের গোপনে বিয়ে হয় এবং মেয়েটির পূর্বেও একটি বিয়ে হয় এবং মেয়েটির ওই হাজব্যান্ড বর্তমানে কানাডাতে বসবাস বা স্টাডিতে আছেন। তো এই বিষয়টা মেয়ের যে পিতা এবং তার পরিবার এটা ভালোভাবে মেনে নেননি। তো উনি আমাদের ডিসিস্ট 1 তারিখে যখন ময়মনসিংহে আসে, তখন আসে মূলত সে আগের যে বিয়েটা, সেই যে ছেলেটার পরিবারের সাথে কথা বলে যাতে বিয়েটা শান্তিপূর্ণভাবে এটাকে করা যায়, সলভ করা যায়। এই খবরটি যখন ইলিয়াস সাহেব জানতে পারে, তখন তার ছেলে মৃদুলকে দিয়ে ফোন করে তার বাসায় ডেকে নিয়ে আসে। বাসায় ডেকে নিয়ে আসার পরে প্রথমে এই ইলিয়াস এবং তার শ্যালক ফারুক দুজনে মিলে তাকে মাথায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তার রুমের নিচতলায়। তারপর লাশটাকে তারা আপনার এখানে বাথরুমে নিয়ে লুকিয়ে রাখে এবং পরবর্তীতে আমরা দেখেছি যেটা যে লাশটাকে হাইড করার জন্য গাঙ্গিনাপাড় একটি দোকানে যায়, সেই দোকান থেকে একটা ট্রলি ব্যাগ কিনে এবং কিছু গ্লাভস এবং পলিথিন তারা কিনে এবং এই লাশটাকে তারা এখানে বাথরুমে এনে দিয়ে চাপাতি দিয়ে এটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করা হয়, 4টা খণ্ডে এটাকে বিভক্ত করা হয়। এরপর লাশটাকে এই ট্রলি ব্যাগে করে তারা এটা আমাদের এই যে মনতলা যে সুতিয়াখালী ব্রিজের ওখানে ডাম্পিং করে এবং এরপরে আমরা যখন নিশ্চিত হই কিভাবে, আমরা গাঙ্গিনার পাড়ে আমরা যে দোকান থেকে লাগেজটা ক্রয় করে সেই দোকানের ভিডিও ফুটেজ আমরা এখানে অনুসন্ধান করি। সেখান থেকে আমরা নিশ্চিত হই যে এখানে ইলিয়াস এবং তার শ্যালক ফারুক দুজনে এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা গত রাত্রে আমাদের ডিবি এবং কোতোয়ালি থানা যৌথভাবে অভিযান পরিচালনা করে ঢাকা থেকে ফারুককে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তারই তথ্যের ভিত্তিতে একদম আমাদের দুবৌরা ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মূল যে আসামি এখানে ইলিয়াসকে আমরা গ্রেপ্তার করি এবং তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ঘটনা তারা ঘটিয়েছে। এই ঘটনা মূলত এখানে এই যে গোপনে যে বিয়ের বিষয়টা, এই বিষয়টা এই ইবার পিতা যিনি এই প্রাথমিকভাবে হত্যাকারী প্রতীয়মান হচ্ছে, সে বিষয়টা ভালোভাবে মেনে নেননি, এই জন্যই তাকে হত্যা করেছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। থ্যাংক ইউ। সঙ্গভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি হচ্ছে গিয়ে ফাঁসি। আমি সেটাই চাচ্ছি। এবং এখানে আমি আরেকটা জিনিস আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি খুবই কৃতজ্ঞতা স্বীকার করতেছি। তারা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে খুবই দ্রুত এই বিচার মামলাটা খুব তাড়াতাড়ি সলভ করছে। কিন্তু তারপর আমার একটা রিকোয়েস্ট যে মার্ডার, যে খুনি, উনার যে ওয়াইফ, সে এটার সাথে জড়িত। আমি তাদের কাছে আরো অনেক জোর হাতপূর্বক রিকোয়েস্ট করতেছি যাতে তাকে খুব দ্রুত খুঁজে বের করা হয়। জড়িত থাকতে পারে হচ্ছে গিয়ে আমার এখন যেটা ধারণা হচ্ছে যে আমার ভাই মূলত সেদিন ময়মনসিংহে এসেছিল মেয়ের যে বর্তমান বয়ফ্রেন্ড তার বাবাকে সবকিছু জানানোর জন্য, যে সে আমার ভাইকে বিয়ে করে তারপর আবার সে কানাডা চলে গিয়ে সেই ছেলের সাথেও বিয়ে করে ঘর সংসার শুরু করতে যাচ্ছিল। সেই বিষয়গুলো প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম, আমি আপনাদের মিডিয়ার সামনে আমি এর আগেও বলেছিলাম, কিন্তু আপনারা মিডিয়া কেউ সেই বিষয়টা পাবলিশ করে নাই। সে হচ্ছে গিয়ে এখানকার বড় প্রফেসর সায়েন্স ডায়াগনস্টিক হাসপাতালের, তার কাছে দেখা করতে এসেছে, তার কাছে সমস্ত ভিডিও ছবি সে দেখায় এবং দেখায় আমার ভাই তার কাছে রিকোয়েস্ট করে যে স্যার আপনি যদি জানিয়ে দেন আমার চাচাকে তাহলে আমার লাইফ রিস্ক আছে, আপনি আমার চাচাকে জানাবেন না, আমি ময়মনসিংহ থেকে ফিরতে পারবো না। সে বলেছে যে তুমি বাবা ভালো মতো ফিরে যাও, আমরা জানাবো না। তারপরে আমার ভাইয়ের সাথে আমার লাস্ট 5টা 20-এ যখন কথা হয়, আমার ভাই বলে যে আমি মাসকান্দা বাসে উঠে চলে আসতেছি, আপু তুমি টেনশন করো না।
এরপর কিভাবে করে ইলিয়াস আবার ফোন দিল আমার ভাইকে, আমার ভাই কিভাবে এখানে গেল, এখানে প্রশ্ন হচ্ছে। আমি এখন প্রফেসর ডক্টর আমিনুল ইসলামের সাহেবকেও আমার সন্দেহ মনে হচ্ছে যে তিনি যদি ইলিয়াস সাহেবকে না জানান তাহলে তো তার জানার কথা না। ওই মুহূর্তে আমার ভাই মাঝখানে ছিল, তাহলে আমার ভাই কিভাবে করে রিকোয়েস্ট করা সত্ত্বেও সে কেন এটা ডিসক্লোজ করলো? আর এখানে আমি আপনাদের কাছে আরেকটা আবেদন করছি, যে মেয়ের জন্য এত কাহিনী, যে মেয়ে হচ্ছে স্বেচ্ছায় আমার ভাইকে বিয়ে করার পরেও সে বলেছে সে নাকি তার বাবার কাছে ভিডিও রিকোয়েস্ট করে বলে গিয়েছে যে ভাই বাবা তুমি এটা বিচার করো। বাট আপনারা সবাই মিডিয়ার সবাই দেখেছেন যে কিভাবে করে সে হেসে হেসে কাবিননামায় সাইন করছে, বিয়ে করছে। আপনাদের কারো কাছে কি মনে হয়েছে যে তাকে জোরপূর্বক বিয়ে করা হয়েছে? তাহলে সে কিভাবে করে বলে বাবা এর বিচার করে রেখেছে? আমি চাই সেই মেয়ে কেউ কানাডা, সে থাকে কানাডা টরন্টোতে থাকে আমি যতটুকু শুনেছি। আপনারা একটু যদি আমাকে সহযোগিতা করতেন, সেই মেয়েকে যদি আইনের আওতায় আনতেন, তাহলে আমরা আমার ভাইয়েরকে তো আর আমরা ফিরে পাবো না, কিন্তু হচ্ছে আমরা এই যে যারা দোষী তাদেরকে যে সামনে আনতে পেরেছেন এইটুকু নিয়েই আমরা বাঁচতে পারবো। আমার ভাইয়ের সাথে চাচাতো বোনের রিলেশনটা ছিল বলতে গেলে থেমে থেমে ব্রেক দিয়ে, মানে হচ্ছে গিয়ে আমি এখন এত ডিটেলসে আসলে বলতে পারবো না। 4-5 বছর ধরে ছিল। ইন দ্য মিডটাইম সে ওই ছেলের সাথে রিলেশন কন্টিনিউ করছিল এবং এর মধ্যে মূল হোতা ছিল তার মা। তার মা সবকিছু জানতো। তার মা হচ্ছে প্ররোচনা দিয়েছে যাতে আমার ভাইয়ের সাথে রিলেশন কন্টিনিউ করে এবং হচ্ছে গিয়ে সেই ছেলের সাথে রিলেশন কন্টিনিউ করে। ইভেন দো কিছুদিন আগে লাস্ট মান্থে আমার ভাইয়ের সাথে সে কক্সবাজার যায়, আমার ভাই তাকে একটা ফিঙ্গারিং গিফট করে। সেই ফিঙ্গারিং দিয়ে সে তার মার কাছে দেয় এবং বলে যে এটা আমাকে আমার ভাইয়ের কথা বলে যে সৌরভ আমাকে গিফট করেছে। সেটা বলে যে ঠিক আছে তোমাকে গিফট করেছে, তুমি সেটা আমার কাছে দিয়ে দাও। এটা মেয়ের বিবৃতি, মেয়ে আমার ভাইকে জানিয়েছে। তাহলে সে এত কিছু জানার পরে, সে প্রশ্রয় দেওয়ার পরে আজকে যখন বিয়ে হলো, তাহলে সে কেন একটা মা হয়ে নিজের মেয়েকে কন্ট্রোল না করে দুইটা ছেলের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে দিয়ে আজকে আমার ভাইকে কেন মার্ডারার হইতে হলো? কেন সে আর কিছু বলতে পারবো না। এইভাবে মানুষের এত কষ্ট দিয়া রাষ্ট্রের কাছে বিচার চাই। আমি রাস্তার কাছে ওদের সবাইকে ফাঁসিতে ঝুলানো, এমন ভাবে কাউকে মারা লাগছে। আমার ভাইকে দাফন করতে পর্যন্ত কষ্ট হচ্ছিল, কবরে পর্যন্ত নামানো যাচ্ছিল না। আর মাথাটা সহায়তা করার লাগে অনেক লোক আছে। কিসের জন্য এইভাবে করে মারা হলো? আমার ভাইকে মারা হয়েছে। তারপর এই ইলিয়াস এবং তার শ্যালক ফারুক দুজনে মিলে তাকে মাথায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তার রুমের নিচতলায়। তারপর লাশটাকে তারা আপনার এখানে বাথরুমে নিয়ে লুকিয়ে রাখে এবং পরবর্তীতে আমরা দেখেছি যেটা যে লাশটাকে হাইড করার জন্য গাঙ্গিনাপার একটি দোকানে যায়। সেই দোকান থেকে একটা ট্রলি ব্যাগ কিনে এবং কিছু গ্লাভস এবং পলিথিন তারা কিনে এবং এই লাশটাকে তারা এখানে বাথরুমে এনে দিয়ে চাপাতি দিয়ে এটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করা হয়, 4টা খণ্ডে এটাকে বিভক্ত করা হয়। এরপর লাশটাকে এই ট্রলি ব্যাগে করে তারা এটা আমাদের এই যে মন্তলা যে সুতিয়াখালী ব্রিজের ওখানে ডাম্পিং করে এবং এরপরে আমরা এই যখন নিশ্চিত হই কিভাবে আমরা গাঙ্গিনার পারে যে আমরা যে দোকান থেকে লাগেজটা ক্রয় করে সেই দোকানের ভিডিও ফুটেজ আমরা এখানে অনুসন্ধান করি। সেখান থেকে আমরা নিশ্চিত হই যে এখানে ইলিয়াস এবং তার শ্যালক ফারুক দুজনে এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা গত রাত্রে আমাদের ডিবি এবং কোতোয়ালি থানা যৌথভাবে অভিযান পরিচালনা করে ঢাকা থেকে ফারুককে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তারই তথ্যের ভিত্তিতে একদম আমাদের দুবাউরা ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মূল যে আসামি এখানে ইলিয়াসকে আমরা গ্রেপ্তার করি এবং তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ঘটনা তারা ঘটিয়েছে। এই ঘটনা মূলত এখানে এই যে গোপনে যে বিয়ের বিষয়টা, এই বিষয়টা এই ইবার পিতা যিনি এই প্রাথমিকভাবে হত্যাকারী প্রতীয়মান হচ্ছে সে বিষয়টা ভালোভাবে মেনে নেননি, এই জন্যই তাকে হত্যা করেছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে।